আমাদের আজকের আলোচনার বিষয় অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন দুটাতেই আমাদের কার্যকরীমূলকের সংকেত যদি লিখি তাহলে CHO এটা হাইপেন আর CO দুইটা বন্ড খালি। অর্থাৎ আমি যদি গাঠনিক সংকেত দিয়ে লিখি অর্থাৎ কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড এবং একটা হাইড্রোজেন আছে। আবার কিটোনের ক্ষেত্রে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, তাই দুই দিকে দুইটা যোজনী অপূর্ণ আছে, খালি আছে। তার মানে এই যে দুইটা যৌগেই CO মূলক যেটা আছে, এই CO মূলক দুইটাতে কমন মূলক, এটাকে বলা হয় কার্বনিল মূলক। দেখো তোমাদের কার্বনিল আর কার্বিনল এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আমি আগেও দেখিয়েছিলাম, কার্বিনল হচ্ছে C এর সাথে যদি একটা OH থাকে তাহলে সেটাকে বলা হয় কার্বিনল, মানে কার্বন যোগ অল, কার্বিনল। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই অ্যালডিহাইড এবং কিটোন কোত্থেকে প্রস্তুত করা যায়। তার আগে তোমাদেরকে একটু করে বলি, আমাদের এই যে কার্বনিল মূলকটা আমরা এর মধ্যে আলোচনা করেছি অ্যালকেন প্রস্তুতির সময়, তোমাদের মনে পড়ে কিনা? অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে আমরা কার্বনিল যৌগ জায়মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকেন প্রস্তুত করে, এবং সেই বিজারণ বিক্রিয়াটার নাম ছিল ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া। বিক্রিয়াটার নাম ছিল কি? ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া। এই ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়ায় তার মানে কে বিক্রিয়া করবে? অ্যালডিহাইড বা কিটোন জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে, জিঙ্ক অ্যামালগাম মানে হচ্ছে জিঙ্ক এবং মার্কারির দুইটার একটা সংকর ধাতু, যেখানে জিঙ্ক এবং মার্কারি একসাথে যুক্ত করে জিঙ্ক অ্যামালগাম সংকর ধাতু তৈরি করা হয়। সেটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে সেখান থেকে জায়মান হাইড্রোজেন পাওয়া যাবে, এবং সেই জায়মান হাইড্রোজেনের সাথে যখন আমি অ্যালডিহাইড এবং কিটোন বিক্রিয়া করব সমান সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করবে। এখানে দুইটা কার্বন আছে, সুতরাং 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, আর এখানে 3টা কার্বন আছে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এবং সাথে পানি উৎপন্ন হবে। এই যে অক্সিজেন যেটা আছে সেটা হাইড্রোজেনের সাথে পানি উৎপন্ন করবে। সুতরাং এখানে হাইড্রোজেন লাগবে 4 অণু সমতা মিলানোর জন্য। এখানে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে কার্বনিল আর কার্বিনলের মধ্যে পার্থক্য। অর্থাৎ আমরা এই ধরনের কার্বনের সাথে হাইড্রোক্সিল মূলক থাকলে, অ্যালকোহল মূলক থাকলে সেটা হচ্ছে কার্বিনল। যেমন এই যৌগের নাম CH3CH2OH, তাহলে এই অংশটাকে আমি কার্বিনল ধরে, আর আছে মিথাইল, তাহলে এটার নাম হবে মিথাইল কার্বিনল। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে প্রস্তুত করা হয়। দেখো আমাদের বেশ কিছু বিক্রিয়া আছে, তার মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল এবং 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত হয়। 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি জারণ করি তাহলে সেই জারণ বিক্রিয়াটা হবে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এদের বিক্রিয়ার ফলে জায়মান অক্সিজেন প্রস্তুত হয়। সেই জায়মান অক্সিজেন 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে অ্যালডিহাইড প্রস্তুত হয়। আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল বোঝা যাচ্ছে কীভাবে? কারণ লাস্টে যদি কনফিগারেশনটা এমন হয় যে CH2OH আছে, সুতরাং এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে জারণ করলে অ্যালডিহাইড প্রস্তুত হয় সমান সংখ্যক কার্বন বিশিষ্ট, এবং সাথে পানি উৎপন্ন হয়। এবং এই বিক্রিয়াটাকে 1 ডিগ্রি অ্যালকোহলের মৃদু জারণ বলা হয়। মৃদু জারণ, তীব্র জারণে কিন্তু এই অ্যালডিহাইডটা আবার অ্যাসিডে পরিণত হবে। যাই হোক, আর 2 ডিগ্রি অ্যালকোহল CHOH, এই CH এর দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক থাকলে সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, এবং এই অ্যালকোহলটার নাম হচ্ছে 2 প্রোপানল। তাহলে এটা যখন জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, সেম জিনিস পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে আমাদের কিটোন উৎপন্ন হবে এবং সমান সংখ্যক কার্বন বিশিষ্ট, এখানে যতটা কার্বন আছে ঠিক ততটা কার্বন বিশিষ্ট কিটোন উৎপন্ন হয়। তাহলে আমাদের বিক্রিয়া হচ্ছে
1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুত করা। তাহলে সেই হিসেবে আমি যদি এই 2 ডিগ্রি অ্যালকোহলটা একটু চেঞ্জ করে অন্য একটা 2 ডিগ্রি অ্যালকোহল দিই, CH3 CH2 CHOH CH3, এটার নাম হচ্ছে 2 বিউটানল। এটার নাম 2 বিউটানল। যেহেতু এটা একটা 2 ডিগ্রি, সুতরাং এটারও জারণ করলে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে যেটা প্রস্তুত হবে সেটা হচ্ছে CH3 CH2 CO CH3, তার মানে সেটা হচ্ছে বিউটানন। তাহলে বিউটানন প্রস্তুত হবে এবং সাথে পানি উৎপন্ন হবে। তাহলে আমাদের গেল অ্যালকোহলের 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ প্রক্রিয়ায় যথাক্রমে অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুত হয় এবং কার্বনের সংখ্যা অ্যালকোহলে যা ছিল অ্যালডিহাইডেও তা হবে, আবার 2 ডিগ্রি অ্যালকোহলে যা ছিল কিটোনেও তা হবে। গেল। এইবার আমাদের নেক্সট যে বিক্রিয়া সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল এবং 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি উত্তপ্ত কপার প্রবাহকের উপর দিয়ে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করি, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন অপসারণ হবে, যে বিক্রিয়াটাকে আমরা বলবো ডিহাইড্রোজেনেশন। তাহলে ডিহাইড্রোজেনেশনও কিন্তু এক ধরনের জারণ, কারণ আমরা জানি অক্সিজেন যুক্ত করা যেরকম জারণ, সেরকম হাইড্রোজেন অপসারণ করা সেটাও কিন্তু জারণের পর্যায়ে পড়ে। সুতরাং এখানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি আমি এক অণু হাইড্রোজেন অপসারণ করি, তাহলে সেক্ষেত্রে বাকি অ্যালডিহাইড উৎপন্ন হবে সমান কার্বন সংখ্যা বিশিষ্ট। আর 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এখানে খেয়াল করবা হাইড্রোজেনটা যে যাবে, কোত্থেকে যাবে? হাইড্রোজেন যাবে OH-এর একটা হাইড্রোজেন এবং তার পাশের কার্বনের যে হাইড্রোজেন থাকবে সেই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন মিলে এক অণু H2 যাবে, তখন বাকিটা এই যে CHO অ্যালডিহাইড। আবার এদিকেও তাই, OH-এর যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা এবং তার পাশের কার্বনের যে হাইড্রোজেনটা সেই হাইড্রোজেন মিলে এক অণু হাইড্রোজেন অপসারণ হবে, তখন এইটাতে আর কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে না, CO CH3 CO CH3, অর্থাৎ কিটোন তৈরি হবে। আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল এই প্রসঙ্গে একটু বলে রাখি, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন অপসারণ হয় না। কেন হয় না? কারণ তখন OH-এর হাইড্রোজেন থাকলেও তার পাশের কার্বনে কোনো হাইড্রোজেন থাকে না বলে কোনো হাইড্রোজেন অপসারণ হতে পারে না। তখন এটার ক্ষেত্রে কার্বনের সাথে যে OH মূলক যুক্ত আছে সেটা এবং তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে H2O হিসাবে অপসারিত হবে, অর্থাৎ পানি অপসারণ হয়। এটা আগেরগুলো ছিল ডিহাইড্রোজেনেশন, এটা হচ্ছে ডিহাইড্রেশন। তাহলে তখন অ্যালকিন প্রস্তুত হয়। কার্বন OH এখানে এবং কার্বনের সাথে এখানে মিথাইল, এখানে মিথাইল, এখানে মিথাইল, যেহেতু তিনোটাতেই সমান হাইড্রোজেন আছে, সেজন্য যে কোনো একটা হাইড্রোজেন থেকে যে কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন নিলেই হয়। তাহলে আমি উপর থেকে নিলাম এবং এই যৌগের নাম 2 মিথাইল এবং প্রোপিন 1, 2 মিথাইল প্রোপিন 1 এই যৌগের নাম। তাহলে সেটা যেহেতু আমাদের এখানে আলোচ্য বিষয় এটা না, কারণ আমরা এখন অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করছি, সুতরাং আমরা এই দুইভাবে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করতে পারি। এবার আমরা থার্ড স্টেজে চলে যাব। তোমাদের এই জিনিসগুলো বলার অর্থ এই জন্য যে, কারণ এই জিনিসগুলো আমরা আগে অলরেডি পড়িয়েছি, সুতরাং তোমরা এটা ভালো করে এখন বুঝবা। এরপরে আমাদের দেখো, অ্যালকিন থেকে অ্যালকিনের ওজোনোলাইসিসের ফলেও কিন্তু আমরা অ্যালডিহাইড কিটোন পাই। আমি যদি এমন একটা যৌগ চুজ করি যার ডাবল বন্ডের দুই পাশে সমান সমান কার্বন এবং হাইড্রোজেন আছে, এখানে CH2 তাহলে এটাকে যখন ওজোনোলাইসিস করব, তখন প্রথমে এই CH2 ডাবল বন্ডটা ভেঙে একটা অক্সিজেন উপরের দিকে যুক্ত হবে আর দুইটা অক্সিজেন নিচের দিকে আসবে, এবং এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন ওজোনাইট। তাহলে সেই ইথিলিন ওজোনাইটকে যখন আমি জিঙ্ক এবং পানির সাথে বিক্রিয়া করব, তখন সেটা এই পাশে ভেঙে যে যৌগ হবে HCHO, এই পাশে ভেঙে যৌগ তৈরি হবে HCHO। একবারে আমরা লিখে দিলাম 2HCHO, মানে 2 অণু ফর্মালডিহাইড এবং জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তাহলে আমরা ফর্মালডিহাইড তৈরি করার জন্য চুজ করতে হবে ইথিন। এখন যদি তুমি 2 বিউটিন চুজ করো, যার ডাবল বন্ডের এই পাশে যা আছে CH3CH, ওই পাশেও CH3CH আছে, সুতরাং এটা যদি আমি একবারেই দেখাই যে ওজনের সাথে যদি আমি কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করি,
তখন প্রথমে আমাদের ওই একটা ওজোনাইট তৈরি হবে, পরে জিঙ্ক এবং পানির সাথে বিক্রিয়া করলে ফাইনালি এই পাশে অংশটা দিয়ে একটা অ্যালডিহাইড, ওই পাশে অংশটা দিয়ে একটা অ্যালডিহাইড, অর্থাৎ একবারে আমরা লিখতে পারি 2 অণু ইথানল তৈরি হবে। যদি আমাদের এটা প্রতিসম না হয়ে এই পাশে বেশি এই পাশে কম হইতো, তখন আমাদের দুটা ভিন্ন অ্যালডিহাইড হইতো। এখন আমরা তৈরি করার সময় ওইভাবেই তৈরি করলাম যাতে দুইটাই সেম অ্যালডিহাইড প্রস্তুত হয়। এবার দেখো, আমরা জানি ডাবল বন্ডের দুই পাশে যে দুইটা কার্বন থাকে, সেই দুইটা কার্বনে যদি কোনো হাইড্রোজেন না থাকে, তাহলে ডেফিনেটলি তখন ওই যৌগে পার্শ্বশিকল থাকবে। পার্শ্বশিকল থাকা ছাড়া কিন্তু হাইড্রোজেন না থাকা সম্ভব না। তাহলে পার্শ্বশিকল আছে, ডাবল বন্ড, আর এদিকে তো অ্যালকাইলমূলক আছে। তাহলে সেক্ষেত্রে অর্থাৎ এই যৌগের নাম হচ্ছে 2,3-ডাইমিথাইল বিউটিন 2। তাহলে এটা যখন ওজনের সাথে বিক্রিয়া করবে, সেম একটা মধ্যবর্তী যৌগ উৎপন্ন করবে 2,3-ডাইমিথাইল বিউটিন 2 ওজোনাইট। তো সেটাকে যখন আমি জিঙ্ক এবং পানির সাথে বিক্রিয়া করব, তখন এই পাশে CH3COCH3 বা কিটোন, ওই পাশেও CH3COCH3, তাহলে 2 অণু কিটোন উৎপন্ন হবে। তাহলে আমরা এই প্রক্রিয়ায়ও, অ্যালকিনের ওজোনোলাইসিস প্রক্রিয়ায়ও কিন্তু অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করতে পারি। এরপরে আমাদের এই বিক্রিয়াগুলো, যে অ্যালডিহাইড কিটোন তৈরি করার স্পেশাল কিছু বিক্রিয়া আছে, যেখানে ফিক্সড একটা যৌগকে আমি উত্তপ্ত করলেই অ্যালডিহাইড কিটোন এগুলো পাওয়া যাবে। সেই হিসেবে দেখো, HCOO2Ca, আমরা জানি HCOOH হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে যে লবণ উৎপন্ন হবে, সেখানে ক্যালসিয়ামের যোজনী যেহেতু 2, তাহলে ক্যালসিয়াম মিথানোয়েট HCOO2Ca। তাহলে এইখানে আমাদের কিন্তু এখানে সমতা বিধান করার জন্য এখানে 2 দিতে হবে। যাই হোক, আমাদের ক্যালসিয়াম মিথানোয়েট বা ক্যালসিয়াম ফরম্যাট, যেহেতু এটা ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, ক্যালসিয়াম মিথানোয়েট অর ক্যালসিয়াম ফরম্যাট, আমাদের উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ এই যৌগ থেকে কীভাবে আমরা অ্যালডিহাইড পাবো। তাহলে ক্যালসিয়াম মিথানোয়েটকে যদি আমি উত্তপ্ত করি, তাহলে সেক্ষেত্রে ফর্মালডিহাইড বা মিথানেল এবং ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে। এটা ফিক্সড একটা যৌগ যে ক্যালসিয়াম মিথানোয়েট থেকে মিথানেল পাবো বা ফর্মালডিহাইড বা মিথানেল। এবার আসো, এরপরে আমরা যদি অ্যাসিটিক অ্যাসিড না নিয়ে, ফর্মিক অ্যাসিড না নিয়ে অ্যাসিটিক অ্যাসিড নিই, তখন ক্যালসিয়ামের যে লবণ সেটা হবে CH3COO2Ca, মানে ক্যালসিয়াম ইথানোয়েট বা ক্যালসিয়াম অ্যাসিটেট। এবং এই যৌগটাকে যদি আমি উত্তপ্ত করি, এখন তোমার হয়তো মনে হতে পারে যে ক্যালসিয়াম মিথানোয়েটকে উত্তপ্ত করলে ফর্মালডিহাইড হয়েছে, ক্যালসিয়াম ইথানোয়েটকে উত্তপ্ত করলে মনে হয় ইথানেল বা অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে, কিন্তু না। এটা ক্যালসিয়াম ইথানোয়েটকে উত্তপ্ত করলে প্রোপানন বা অ্যাসিটোন উৎপন্ন হবে। 3 কার্বন বিশিষ্ট কিটোন হচ্ছে প্রোপানন বা অ্যাসিটোন, এবং সাথে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এরপরে যদি আমাদের এই দুইটা যৌগের, উপরোক্ত যৌগ দুইটা মিলে, একটা ক্যালসিয়াম মিথানোয়েট, একটা ক্যালসিয়াম ইথানোয়েট, এরা মিলে যে যৌগটা প্রস্তুত করে সেটা হচ্ছে ইথানেল এবং ক্যালসিয়াম কার্বনেট। প্রতিটা যৌগে, প্রতিটা বিক্রিয়ায় কিন্তু ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। আর এখানে সমতা মিলানোর জন্য আমাকে 2 দিতে হবে, তাহলে 2 অণু ইথানেল, 2 অণু ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তাহলে এইভাবেই আমরা অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করার নিম্নলিখিত উপায়গুলো জানলাম। এখন দেখো, আমাদের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই অ্যালডিহাইড এবং কিটোনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে, বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া বলা যাবে না, এটা নর্মাল, যে অ্যালডিহাইড এবং কিটোন কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। এর আগে যখন তোমাদেরকে আমি বিক্রিয়ার প্রকারভেদ পড়িয়েছিলাম, তখন অ্যালডিহাইড এবং কিটোনের যে বিক্রিয়া ছিল সেটা ছিল সংযোজন বিক্রিয়া বা যুত বিক্রিয়া, ইংরেজিতে যেটাকে বলে এডিশন রিয়েকশন। এবং সেই যুত বিক্রিয়াটা আবার ধরনটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। এখন আসো নিউক্লিওফিলিক কেন, আমরা একটা যৌগ প্রথমেই মিথানেল বা ফর্মালডিহাইড নিলাম, সেটার সাথে আমি হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করব। এখন হাইড্রোজেন সায়ানাইডে দেখা যায় হাইড্রোজেন পজিটিভ এবং সায়ানাইডটা নেগেটিভ। একইভাবে আমি 3টা যৌগ পরপর নিলাম, একটা হচ্ছে মিথানেল, একটা ইথানেল এবং আরেকটা হচ্ছে কিটোন প্রোপানন।
আমরা আগেই বলছি এটার সাথে নিউক্লিওফিলিক সংযোজন বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া হবে। তাহলে এখানে কার্বনের সাথে যখন অক্সিজেন যুক্ত আছে ডাবল বন্ডে, সেই ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রনগুলো অক্সিজেন তার ইলেকট্রোনেগেটিভিটির মানে বেশি হওয়ার কারণে সেই পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ এবং কার্বনের উপর একটা পজিটিভ চার্জ সৃষ্টি করবে। তিনটাতে একই, তিনটাতে যেহেতু সিওমূলক বা কার্বনিলমূলক আছে, সো কার্বনের উপর পজিটিভ চার্জ মানে ইলেকট্রনের ঘাটতি, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন বাড়তি আছে, এক্সেস আছে। সুতরাং হাইড্রোজেন সায়ানাইড যে যৌগটা আমরা বিক্রিয়া করছি সেখানে হাইড্রোজেনটা প্লাস, তার মানে ইলেকট্রন ঘাটতি আছে, সায়ানাইডটা মাইনাস, ইলেকট্রন বাড়তি আছে। সুতরাং স্বাভাবিকভাবে এইচ প্লাসটা যুক্ত হবে অক্সিজেনের সাথে আর সায়ানাইডটা যুক্ত হবে কার্বনের সাথে। তাহলে যৌগ যেটা হবে এইচ সি, এখানে সিঙ্গেল বন্ড হয়ে ওইচ, তারপরে এদিকে এইচ, এদিকে সিএন, আর এদিকে একইভাবে হাইড্রোজেনটা উপরে সায়ানাইডটা নিচে, সেম, তিনটা যৌগে সেম হলো। এখন আমাদের এইখানে যদিও এখানে নেগেটিভের সাথে যুক্ত হচ্ছে পজিটিভ, আবার পজিটিভের সাথে যুক্ত হচ্ছে নেগেটিভ, তার মানে এইখানে যদি আমরা এর মধ্যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আলাদা করি তাহলে পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ইলেকট্রোফাইল বলে। মনে আছে কিনা দেখো, ইলেকট্রোফাইল মানেই হচ্ছে ইলেকট্রন আকর্ষী। তাইলে ইলেকট্রন আকর্ষী মানে হচ্ছে যার ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে অর্থাৎ ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হবে যেটা, তাহলে ইলেকট্রনের প্রতি আকৃষ্ট কী হবে, যার ইলেকট্রন ঘাটতি আছে। পজিটিভ যে কোনো পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ইলেকট্রোফাইল বলে, আর নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নকে নিউক্লিওফাইল বলে। তাহলে এখানে ইলেকট্রোফাইলও যুক্ত হচ্ছে, নিউক্লিওফাইলও যুক্ত হচ্ছে। কিন্তু জৈব যৌগের বিক্রিয়া বলতে আমরা কার্বনের বিক্রিয়াকে বুঝি। তাহলে কার্বনের সাথে যুক্ত হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে যেহেতু কার্বনের সাথে নেগেটিভ চার্জ যুক্ত হচ্ছে, সুতরাং স্বাভাবিকভাবে নেগেটিভ চার্জ মানে নিউক্লিওফাইল। তাহলে এই বিক্রিয়াটাকে, এটা একটা সংযোজন বিক্রিয়া, কেননা ফাইনাল প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে মাত্র একটা, প্রতিটা ক্ষেত্রে একটা উৎপন্ন হচ্ছে। তাহলে সেজন্য এটাকে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। এবং এখানে দেখো আমাদের যৌগটার নামকরণ করতে গেলে আমাদের যেহেতু কার্বনের সাথে ওএইচ আছে, তার মানে এটা একটা অ্যালকোহল, আবার সায়ানাইড আছে, তাহলে এটার নাম হবে সায়ানোমিথানল, সায়ানোমিথানল। দ্বিতীয় যৌগটা সায়ানো ইথানল, আর তৃতীয় যৌগটা এটার কিন্তু নামকরণে আবার আচ্ছা, এটাও ওয়ান সায়ানো ইথানল ওয়ান। কারণ এমন হইতে পারতো যে ইথানল মূলকটা এই পাশে যদি থাকতো, সায়ানাইড এই পাশে থাকতো, তখন আমি বলতাম টু সায়ানো ওয়ান ইথানল। কিন্তু এখানে যেহেতু এটাও এক নাম্বার এটাও এক নাম্বার, তাহলে ওয়ান সায়ানো ওয়ান ইথানল বলবো। আর এটা হচ্ছে টু সায়ানো টু প্রোপানল, অর্থাৎ সায়ানাইড মূলকটা 2 নম্বর কার্বন আছে, ওএইচ মূলকটা 2 নম্বর কার্বন আছে, টু সায়ানো টু প্রোপানল। তবে এগুলার কমন একটা নাম আছে, আমার এই যৌগগুলোকে সায়ানোহাইড্রিন বলা হয়। তাহলে সায়ানোহাইড্রিনটা অরিজিনাল কোন যৌগ থেকে আসছে, যেমন এটা মিথানেল, তাহলে এটার নাম হবে মিথানেল সায়ানোহাইড্রিন। আর এটা আসছে ইথানেল থেকে, তাহলে এটা ইথানেল সায়ানোহাইড্রিন। এটা আসছে প্রোপানন থেকে, তাহলে এটার নাম হবে প্রোপানন সায়ানোহাইড্রিন। এবার দেখো আমাদের আরেকটা জিনিস, যে এই যে অ্যালডিহাইড এবং কিটোন যে বিক্রিয়া করতেছে, সেখানে কার বিক্রিয়াটা, কে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বেশি সক্রিয় সেটা একটু ভালো করে দেখো। এখানে আমার মিথানলে দুই পাশে, কার্বনের দুই পাশে হাইড্রোজেন আছে, ফলে কার্বনের উপর যে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয় অক্সিজেন ইলেকট্রন টেনে নেওয়ার কারণে, সেটা পূরণ করার মতো এখানে আশেপাশে কেউ নাই। ফলে তার যেহেতু পজিটিভ চার্জ বা ইলেকট্রন ঘাটতি অত্যধিক বেশি, ফলে সে সায়ানাইডের প্রতি খুব সহজে আকৃষ্ট হবে। তার মানে এটার সক্রিয়তা, মানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা সবচেয়ে বেশি ফর্মালডিহাইডের। কিন্তু আমাদের ইথানেল যদি বলি, তাহলে সেক্ষেত্রে কার্বনের সাথে মিথাইল মূলক আছে একদিকে, এবং মিথাইল মূলকটার একটা ধনাত্মক আবেশীয় প্রভাব আছে। ধনাত্মক আবেশীয় প্রভাব মানে মিথাইল মূলক ইলেকট্রন দিয়ে তার নিজের উপর ধনাত্মক চার্জ সৃষ্টি করে, তার মানে তার থেকে ইলেকট্রন চলে যাবে। তাহলে সে যখন ইলেকট্রন ডোনেট করবে, তখন কার্বনের উপর যে পজিটিভ চার্জ বা ইলেকট্রন ঘাটতি ছিল সেটা কিছুটা পূরণ হয়ে যাবে। ফলে কার্বনের সাথে তখন পজিটিভ চার্জের সাথে সায়ানাইডের আকর্ষণটা কিছুটা কম হবে, কেননা পজিটিভ চার্জ কিছুটা পূরণ হয়ে যাওয়া মানে হচ্ছে তার টেন্ডেন্সি কিছুটা কমে যাওয়া।
এটা ব্যাপারটা অনেকটা ওই রকম। আমরা অনেক সময় মানে উদাহরণ দিয়ে বলি যে ধরো তোমার প্রচণ্ড খিদে পাইছে দুপুরে, খুব ভালো করে মানে পেট ভরে খাইতে পারবা, কিন্তু ঠিক ওই মুহূর্তে যদি তুমি হঠাৎ করে একটা আপেল খেয়ে ফেলো, তাহলে দেখা যাবে যে, কিংবা কোনো একটা এমন কোনো কিছু খাবার খেয়ে ফেলো, অনেক সময় বলে না যে আমার খিদেটা মরে গেছে, খিদেটা নষ্ট হয়ে গেছে, ওই খিদেটা কিছুটা নষ্ট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে অর্থাৎ মিথাইলমূলক একদিকে থাকার কারণে সেই মিথাইলমূলকের ধনাত্মক আবেশধর্মিতার কারণে কার্বনের উপর ধনাত্মক চার্জ বা ইলেকট্রন ঘাটতি কিছুটা কমে যায়, ফলে সে সায়ানাইডের প্রতি কম আকর্ষণ বোধ করে। সুতরাং ফর্মালডিহাইড বা মিথানলের চেয়ে ইথানল নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কিছুটা কম সক্রিয়। এরপরে যখন প্রোপানন দিব তখন কিন্তু দুই দিক থেকে মিথাইলমূলক এসে ইলেকট্রন আরও বেশি সাপ্লাই দিবে, ফলে কার্বনের উপর ধনাত্মক চার্জ আরও কমে যায় বা ইলেকট্রনের ঘাটতি আরও কমে যায়। সো তখন কার্বনের সাথে পজিটিভ চার্জের প্রতি নেগেটিভ চার্জের আকর্ষণটা অনেক কম হয়, কারণ তার তো ইলেকট্রন ঘাটতিটা বা পজিটিভ চার্জের অভাবটা ওই দুইটা মিথাইলমূলক দুই দিক থেকে পূরণ করে দিচ্ছে। সেই জন্য এটার ঘাটতিটা কম, সেই জন্য এটা সবচেয়ে কম সক্রিয়। এটা হচ্ছে মিথাইলমূলকের ধনাত্মক আবেশধর্মিতার কারণে। কিন্তু এটা ছাড়াও আরেকটা জিনিস আছে যেটা আমরা পরের পেজে বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে কার্বনের সাথে যখন এখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ সৃষ্টি হয় তখন সায়ানাইড এসে সেখানে কার্বনের সাথে যুক্ত হয়। কিন্তু যুক্ত হওয়ার জন্য এখানে যে হাইড্রোজেন পরমাণু আছে ছোট্ট দুইটা পরমাণু, সুতরাং এরা কোনো বাধার সৃষ্টি করবে না, বাধার সৃষ্টি করবে না, ফলে সায়ানাইড এসে সহজেই যুক্ত হতে পারে। কিন্তু আমার এখানে যখন ইথানল লিখলাম, ইথানলে এই যে এই মূলকটা একটু বড় মূলক, সুতরাং সায়ানাইডটা এই দিক থেকে সহজে যুক্ত হতে পারলেও ওই দিকে এটার কারণে সহজে যুক্ত হতে পারবে না। সুতরাং মিথানলের চেয়ে ইথানল কিছুটা, এটাকে স্টেরিক বাধা বলে, স্থান সংক্রান্ত বাধা, বা ইংরেজিতে স্টেরিক হিন্ড্রেন্স। হিন্ড্রেন্স শব্দের অর্থ হচ্ছে বাধা। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স কার বেশি? মিথানলের চেয়ে ইথানলের বেশি। এইখানে যদি মানে মিথাইলমূলক না থেকে ইথাইলমূলক থাকতো, আরও বড় মূলক থাকতো, তাহলে ওটার বাধা আরও বেশি হতো। তার মানে ইথানলের চেয়ে আমাদের প্রোপানলের মানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা আরও কম। আর থার্ড ওয়ান যেটা দুই দিকে দুইটা মিথাইলমূলক মাঝখানে সিও, তার মানে সেটা হচ্ছে কিটোন। তাহলে কিটোনের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন সায়ানাইড যখন বিক্রিয়া করব তখন একে তো মিথাইলমূলক দুইটা থাকার কারণে তার ধনাত্মক আবেশধর্মিতার কারণে টেন্ডেন্সি কিছুটা কমে গেছে অলরেডি। তার উপর এখন যেহেতু দুই দিকে দুইটা মিথাইলমূলক থাকার কারণে, বড় গ্রুপ থাকার কারণে সেখানে স্টেরিক বাধার সম্মুখীন হবে, এবং এই স্টেরিক বাধার কারণে এই যৌগটা আরও কম সক্রিয়তা প্রদর্শন করবে। সো আমাদের এই হচ্ছে অ্যালডিহাইড কিটোনের একদম প্রাথমিক প্রিলিমিনারি ধারণা। এবার এরপরে আমরা অ্যালডিহাইড কিটোনের পরবর্তী অংশে যাব। আমাদের প্রস্তুতি শেষ, তারপর প্রস্তুতির পরে আমাদের অ্যালডিহাইড কিটোনের মধ্যে কে বেশি বিক্রিয়া করে কে কম বিক্রিয়া করে সেটা আমরা কমপ্লিট করলাম। এইবার আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কার্বনিল যৌগের শনাক্তকরণ বা অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ। একটু দ্রুতই বোঝাচ্ছি। আমার এখানে একটা ছিল, সেটা হচ্ছে এই যে অ্যালডিহাইড কিটোনের সিও মূলক আছে, সেই কার্বনিল মূলকে অক্সিজেন যখন ইলেকট্রন টেনে নেবে পাই বন্ধনের ইলেকট্রনগুলো, তখন নেগেটিভ চার্জ এখানে পজিটিভ, এবং এই প্রভাবটাকে ঋণাত্মক মেসোমারিক ফল বা ঋণাত্মক মেসোমারিক প্রভাব বলা হয়। আর একটা ধনাত্মক মেসোমারিক ফল আছে যেটা ফেনলের ক্ষেত্রে, মানে অক্সিজেনের ইলেকট্রন যখন পাই বন্ধনের দিকে স্থানান্তরিত হবে তখন অক্সিজেনের উপর পজিটিভ চার্জ সৃষ্টি হয়, এবং এই প্রভাবটাকে বলা হয় ধনাত্মক মেসোমারিক প্রভাব। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফল বা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। সেটা হচ্ছে কার্বনের সাথে যখন ক্লোরিন কিংবা কার্বনের সাথে এমন কোনো ইলেকট্রোনেগেটিভ মৌল আছে যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি, ফলে তখন সিগমা বন্ধনের ইলেকট্রনগুলো ওই পরমাণুর দিকে সরে থাকবে, ওখানে নেগেটিভ চার্জ, কার্বনের পজিটিভ চার্জ হবে, এবং এই প্রভাবটাকে বলা হয় ধনাত্মক আবেশীয় ফল, ঋণাত্মক আবেশীয় ফল সরি। আর ধনাত্মক কোনটা? এই মিথাইল মূলকটা যদি ইলেকট্রন ডোনেট করে তখন মিথাইলের উপর পজিটিভ চার্জ আর ওইদিকে নেগেটিভ চার্জ চলে যাবে, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক আবেশীয় ফল। যাই হোক, আমরা এই জিনিসগুলো ডিটেলস পরে জানবো। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শনাক্তকরণের মধ্যে আমার কার্বনিল যৌগ শনাক্তকরণ। তাহলে এই ক্ষেত্রে
ডিএনপিএইচ পরীক্ষা, একটা পরীক্ষা আছে খুবই ইম্পর্ট্যান্ট, যেটা ডিএনপিএইচের ফুল মিনিং হচ্ছে ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা, অথবা এটা 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে এই পরীক্ষাটা কার্বনিক যৌগের শনাক্তকরণে ব্যবহৃত, অর্থাৎ এটা অ্যালডিহাইডও দেয় আবার কিটোনও দেয়। তাহলে দেখো, আমরা যদি একটা অ্যালডিহাইড নিই এবং একটা কিটোন নিই, যে অ্যালডিহাইড নিলাম, এটার সাথে যখন ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এটা দেখো NH2 থাকলে সেটা হাইড্রোজেন, কিন্তু NH2NHটা একটা বেনজিন রিংয়ের সাথে যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে এই যৌগটা দেখো, এবং এটা 2 এবং 4 পজিশনে দুটো নাইট্রোমূলক, তাহলে এটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা এই অ্যালডিহাইডটা লিখলাম, কার্বনের সাথে অক্সিজেনটা ডাবল বন্ড এই ডান পাশে। আমি এর আগে অক্সিজেন যতগুলো দিছি সবগুলো কিন্তু উপরে লিখছি, কিন্তু এটা একটা বিশেষ কারণে এখানে ডান পাশে লিখছি। সেটা হচ্ছে এখানে NH2NH এই ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের যে হাইড্রোজেন আছে সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এখনও পানি তৈরি করবে, আর এই অংশটা এই অংশের সাথে জোড়া লেগে যাবে। এটা অনেকটা ওই যে আমরা যে গাছের গুটি কলম করি, কিংবা কলম যেটা করা হয়, এক গাছের অংশবিশেষ কেটে আরেক গাছের অংশবিশেষের সাথে কিছু বাকল টাকল তুলে ফেলে জোড়া দিয়ে দেওয়া হয়। এই পানিটা অনেকটা বাকলের মতো, যে সেটা তুলে ফেললাম, সেখানে সাথে জোড়া লাগিয়ে দিলাম। তাহলে দেখো, কার্বনের সাথে হাইড্রোজেন যেটা আছে, যেটা অক্সিজেন ছিল, সেই অক্সিজেনটা আর হাইড্রোজেনটা চলে আসছে, সুতরাং কার্বনের সাথে এখন নতুন করে ডাবল বন্ড হবে, কার্বন ডাবল বন্ড N। এটার সাথে ডাবল বন্ড হয়ে যেই যৌগটা তৈরি করবে, তখন সেটার নামটা, এটা যেহেতু ইথানল, তাহলে এটার নাম হবে ইথানল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোন। ওই জিন যেটা নাম ছিল সেটা হাইড্রোজোন হয়ে যায়, এবং এটা হলুদ বা কমলা বর্ণের একটা অধক্ষেপ সৃষ্টি করে। একইভাবে কিটোনের ক্ষেত্রে হলেও আমরা সেম জিনিস বিক্রিয়াটা লিখব, যেমন আমি পরবর্তী পেজে সেই বিক্রিয়াটা লিখেছি। CH3COCH3, এটা NH2NH এই নাইট্রো এই মূলকটার সাথে যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রিয়া যেটা হবে সেটা একইভাবে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোন, এবং সেটাও হলুদ বা কমলা বর্ণের একটা অধক্ষেপ সৃষ্টি করবে। এই বিক্রিয়াটা কিন্তু আমাদের এই প্র্যাকটিক্যালের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা প্র্যাকটিক্যালের সবসময় থাকে অ্যালডিহাইড অথবা কিটোন শনাক্ত করার জন্য। এবং এই সংকেতটা আমার 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সংকেত তোমাকে যে কোনো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে। তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম যে অ্যালডিহাইড এবং কিটোনের 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের পরীক্ষাটা হচ্ছে এটাই। এইবার আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা কিন্তু অ্যালডিহাইড এবং কিটোনের আলাদা করে আইডেন্টিফাই করতে পারি না। অ্যালডিহাইড এবং কিটোন দুইটাই যেহেতু ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে পরীক্ষা দেয়, তাহলে আমি কিন্তু দুইটাকে আলাদা করতে পারবো না। দুইটাই যেহেতু পরীক্ষা দিবে, দুইটাই হলুদ বা কমলা বর্ণের, অ্যালডিহাইডও দেবে কিটোনও দেবে, এবং তাদেরকে আলাদা করার জন্য আমাদের এরপর স্পেশাল বিক্রিয়া আসবে। সেটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা বা সিলভার দর্পণ পরীক্ষা, বা ইংরেজিতে এটাকে মিরর টেস্ট বলে। এটা শুধুমাত্র অ্যালডিহাইড শনাক্ত করা যায়, এবং সেই পরীক্ষাটা কি, আমাদের এগুলো টলেন বিকারক কাকে বলে বা টলেন বিকারক কীভাবে প্রস্তুত করা, এগুলোর ডিটেলস আমার শিটে আছে, আমি শিটটা দিয়ে দিব। এখন আপাতত দেখো যে অ্যালডিহাইড শনাক্ত করার জন্য আমরা যে টলেন বিকারক বলছি, টলেন বিকারক অ্যাকচুয়ালি ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এটার সাথে যদি আমি অ্যালডিহাইড বিক্রিয়া করি, কারণ কিটোন তো বিক্রিয়া করবে না, এইখানে একটা যৌগের জারণ হবে, একটা যৌগের বিজারণ হবে। এর শুরুতেই দেখো এই যৌগের মধ্যে সিলভারটা এখানে আয়ন আকারে আছে, সিলভারটা পজিটিভ, কারণ সিলভারের চার্জ হচ্ছে +1। তাহলে সেই +1টা বিজারিত হয়ে সিলভার পরমাণুতে পরিণত হবে। তাহলে এটা বিজারণ হলো, আর যার বিজারণ হয় সে কিন্তু জারক, এটা জারক। আর অন্যদিকে CH3CHO যেটা আছে সেটা জারিত হবে, কারণ ওইটার অলরেডি বিজারণ ঘটেছে। তাহলে এটা জারিত হয়ে যে যৌগটা তৈরি করবে সেটা দেখো, এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এখানে আমরা জাস্ট লিখলাম 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ, এখান থেকে অ্যামোনিয়াটা অ্যামোনিয়াম হয়ে যাবে। তাহলে CH3COONH4, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ইথানোয়েট। দেখো বুঝো কি না, অ্যামোনিয়াম ইথানোয়েট বা অ্যামোনিয়াম অ্যাসিটেট, সাথে অ্যামোনিয়া এবং পানি উৎপন্ন হবে। এগুলো সমতা বিক্রি করাটা অতটা এসেনশিয়াল না। এখন দেখো
এখানে যখনই সিলভারের অধক্ষেপ পড়বে তখন টেস্ট টিউবে ধরো আমি এই পর্যন্ত পুরা দ্রবণ নিয়ে এই পর্যন্ত করলাম, তখন টেস্ট টিউবের ভিতরে যেখানে তরল পদার্থ আছে সেখানে ভিতরের গা বেয়ে এইখানে দুই পাশে সিলভারের প্রলেপ পড়বে। তো সিলভারের প্রলেপ পড়লে কি হয়, আমরা যে লুকিং গ্লাস দেখি আয়নার পিছনে দেখবা একটা পাড়া লাগানো থাকে, ওই পাড়াটা হচ্ছে সিলভারের একটা পাড়া, সিলভারের প্রলেপ। তাহলে স্বচ্ছ একটা কাঁচের কোনো একদিকে যদি একটা সিলভারের প্রলেপ লাগানো হয় তখন অন্য প্রান্তটা মিরর বা আয়না হিসেবে কাজ করে। তাহলে এখানেও যখন এই টেস্ট টিউবের ভিতরের গা বেয়ে সিলভারের প্রলেপ পড়ে যাচ্ছে তখন বাইরের থেকে ওই টেস্ট টিউবটাকেই দর্পণের মতো মনে হবে। তাহলে সিলভার এর অধক্ষেপ পড়ে এটা দর্পণের মতো সৃষ্টি হয় বলে এটাকে সিলভার দর্পণ পরীক্ষা বলা হয়। তাহলে এই যৌগটা আমরা একইভাবে যদি কিটোনের সাথে বিক্রিয়া করি তখন কিটোনের সাথে কোনো বিক্রিয়া কিন্তু হবে না, নো রিঅ্যাকশন, ঠিক আছে। আর আমরা এখানে একটা জিনিস দেখো, ধরো আমি একটা উদ্দীপক প্রশ্ন এখানে দিলাম যে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন C4H8, অ্যালকিন যেহেতু C4H8 CnH -2 হবে, 2n হবে, তাহলে C4H8 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। দেখো 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন আমি এইভাবে তৈরি করতে পারি, সেটা হচ্ছে 2-মিথাইল প্রোপিন 1 অথবা 2 বিউটিন অথবা 1 বিউটিন। এটা ওজোনোলাইসিস করলে তিনটা ওজোনোলাইসিস করা যাবে। এটার ওজোনোলাইসিস করলে আমার এই প্রান্তটা কিটোন হবে, এই প্রান্তটা ফর্মালডিহাইড হবে। এটা আমি অলরেডি আগেও কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে যে অ্যালডিহাইড কিটোন কীভাবে তৈরি হয়। আবার এটা যদি বিক্রিয়া করি তাহলে 2 অণু ইথানল হবে, কারণ দুই পাশে CH3CH আছে, CH3CH আছে। আর এটা বিক্রিয়া করলে একটা ফর্মালডিহাইড এবং একটা প্রোপানেল হবে। এখন যদি প্রশ্নে বলা থাকে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন ওজোনোলাইসিস করলে যে দুটি যৌগ প্রস্তুত হয় তাদের একটি টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করলেও অন্যটি করে না, এই কথাটা যখন বলে দিবে তখন আমাকে ধরেই নিতে হবে যে নিশ্চয়ই একটা অ্যালডিহাইড একটা কিটোন হবে, কারণ এখানে তো এই বিক্রিয়ায় অ্যালকেন ওজোনোলাইসিসে আমাদের অ্যালডিহাইড কিটোন ছাড়া অন্য কিছু প্রস্তুত হয় না। সুতরাং যে টলেন্ট বিকারের সাথে বিক্রিয়া করে না সে নিশ্চয়ই কিটোন। এবং দেখা যাচ্ছে আমার এই যে 2 বিউটিন কিংবা 1 বিউটিন নিলে সেখানে কোনো কিটোন প্রস্তুত হয় না। তো কিটোন প্রস্তুত না হলে আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিলতেছে না তখন যেই ক্রাইটেরিয়ার সাথে মিলে অর্থাৎ একটা অ্যালডিহাইড একটা কিটোন, তার মধ্যে বিক্রিয়াটা একমাত্র সেই যৌগটা হবে 2-মিথাইল প্রোপিন 1। তাহলে সেই যৌগ তখন আমরা ওইখান থেকে যদি বলা হয় A এবং B শনাক্তকরণ করো, তখন A এবং B শনাক্ত করার জন্য আমরা ওই টলেন্ট বিকারক পরীক্ষাটা যদি দিই, একটা টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করবে, এই যে এটা বিক্রিয়া করবে না, এটা বিক্রিয়া করবে না, এটা বিক্রিয়া করবে, ফর্মালডিহাইড বিক্রিয়া করবে। এবং ফর্মালডিহাইড যদি টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে ওই যে সিলভার দর্পণ সৃষ্টি হবে। তারপরে এখানে যেহেতু 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তাহলে 1 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ তৈরি হবে এবং সেটার নাম হবে অ্যামোনিয়াম মিথানোয়েট, সাথে অ্যামোনিয়া এবং পানি তৈরি হবে। আর অন্যদিকে কিটোন যেটা আছে সেটা কিন্তু কোনো বিক্রিয়া করবে না। এবার লক্ষ্য করে আমরা এখানে আরেকটা অ্যালডিহাইড নিচ্ছি যেটা বেনজালডিহাইড। এটা বেনজিন রিংয়ের উপর যেহেতু অ্যালডিহাইড আছে বেনজালডিহাইড, তাহলে এটা যদি ডাইমিন সিলভার হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে আমাদের প্রথমেই সিলভার দর্পণ সৃষ্টি করার জন্য সিলভার তৈরি হবে, প্লাস সাথে তৈরি হবে যেটা সেটা হচ্ছে বেনজিন রিংয়ের উপরে COONH4 এবং এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম বেনজয়েট, প্লাস সাথে অ্যামোনিয়া এবং পানি উৎপন্ন হবে। তাহলে আমাদের কিন্তু কিটোনের সাথে বিক্রিয়া করবে না। তাহলে আমরা এনাদার যৌগ পেয়ে গেলাম, অর্থাৎ যে কোনো অ্যালডিহাইডের সাথে যখনই ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তাহলে আমাদের এইভাবেই বিক্রিয়া হয়। সুতরাং আমরা মোটামুটিভাবে জানলাম যে অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে আমরা সেটা ফেলিং দ্রবণ না সিলভার দর্পণ পরীক্ষা দিয়ে কিভাবে করব সেটা জানলাম, সিলভার দর্পণ পরীক্ষা বা টলেন্ট বিকারক পরীক্ষা। তাহলে আমাদের লেকচার আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমাদের যে টপিকস থাকবে সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন শনাক্ত করার জন্য আমাদের আরেকটা বিক্রিয়া আছে যেটা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। তবে ফেলিং দ্রবণ পরীক্ষা ছাড়াও আমাদের যেহেতু লেকচার ওয়াইজ আমি এখানে ভিডিও ক্লিপ তৈরি করছি, সুতরাং ওই ক্লিপের মধ্যে আমার ফেলিং দ্রবণের সাথে
অ্যালডিহাইডের পরীক্ষা, ওইটাও কিটোন দেয় না, সুতরাং ওইটাও কিন্তু অ্যালডিহাইড কিটোনের আইডেন্টিফাইং ক্যারেক্টার, আইডেন্টিফাইং রিয়াকশান সেটা। এবং আমাদের খুব ইম্পর্টেন্ট দুটো বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং কেনিজারো বিক্রিয়া। তাহলে নেক্সট ক্লাসে আমি সেটাই ডিসকাস করব। সো ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্ত যতগুলা আমরা টপিকস দেখাইলাম অ্যালডিহাইড কিটোনের মধ্যে, তার মধ্যে আমি যদি এক নজরে একটু দেখে নিই, তাহলে প্রথমেই আমাদের অ্যালডিহাইড কিটোন, যেহেতু যৌগ দুইটাতেই সিও মূলক আছে, সুতরাং এই যৌগগুলো কার্বনিল যৌগ বলে। তারপর কার্বনিল যৌগ সাধারণত আমরা জানি সেটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখায়। সেই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে অ্যালডিহাইড বেশি সক্রিয়, কিটোন কম সক্রিয়। আবার অ্যালডিহাইডের মধ্যে ফর্মালডিহাইড সবচেয়ে বেশি সক্রিয়। সেটা দুটা কারণে, একটা হচ্ছে মিথাইলমূলক যত বেশি থাকবে বা অ্যালকাইলমূলক যত বড় হবে, তার ধনাত্মক আবেশধর্মিতা তত বাড়বে এবং সক্রিয়তা কমে যাবে। অ্যানাদার রিজন হচ্ছে সেখানে ধনাত্মক আবেশধর্মিতা এবং স্টেরিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্সের কারণে অ্যালডিহাইড হচ্ছে কিটোন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়ার প্রতি কম সক্রিয়। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন কীভাবে প্রস্তুত করতে হয়। তার জন্য আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ জাইমান অক্সিজেন দ্বারা প্লাস তাদের ডিহাইড্রোজেনেশন উত্তপ্ত কপার প্রবাহের উপর দিয়ে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করলে হয়। আর এরপরে আছে আমাদের অ্যালকেনের ওজোনোলাইসিস, সেটা করলেও আমরা অ্যালডিহাইড কিটোন পাই। আর 3টা আলাদা বিক্রিয়া আছে, ক্যালসিয়াম মিথানোয়েটকে উত্তপ্ত করলে ফর্মালডিহাইড হয়, ক্যালসিয়াম ইথানোয়েটকে উত্তপ্ত করলে প্রোপার নন হয়, এবং ক্যালসিয়াম মিথানোয়েট এবং ইথানোয়েটের মিশ্রণকে উত্তপ্ত করলে আমাদের অ্যালডিহাইড ইথানল প্রস্তুত হয়। সে বিক্রিয়াগুলো দেখেছি অলরেডি। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিএনপিএইচ পরীক্ষা, যেটা ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা। এটা অ্যালডিহাইড এবং কিটোন দুটোই দেয়, মানে ওটাকে কার্বনিল মূলকের শনাক্তকরণ পরীক্ষা বলা হয়, কারণ কার্বনিল মূলক ছাড়া আর কোনো যৌগ এটা দিবে না। আর কোনো যৌগ বলতে আমরা অ্যালকিন, অ্যালকাইন কিংবা অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড কিংবা অন্যান্য যে এমিন টেমিন আছে, কেউ ওই বিক্রিয়া দিবে না। গেল। এরপরে আমাদের আজকে যেটা আবার কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এটা দিলে তাহলে সিলভারটা অধক্ষিপ্ত হয়, সিলভারের বিজারণ হয় এবং আর ওইখানে অ্যালডিহাইড যেটা আছে সেটা জারণ হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ তৈরি হয়, সাথে অ্যামোনিয়া এবং পানি উৎপন্ন হয়। তো সেক্ষেত্রে যেহেতু সিলভার উৎপন্ন হয় বলে টেস্ট টিউবের গা বেয়ে, ভিতরের গা বেয়ে সিলভার প্রলেপ পড়ে, ফলে বাইরে থেকে ওই টেস্ট টিউবটাকে দর্পণের মতো মনে হয় বলে এটাকে সিলভার দর্পণ পরীক্ষা বা মিরর টেস্ট, বা যেহেতু যৌগটা টলেন বিকারক তাহলে ওইটাকে টলেন বিকারক পরীক্ষা বলা হয়। আর কিটোন এই বিক্রিয়া দিবে না, তাহলে সেই হিসেবে আমাদের ফাইনালি সেই জিনিসগুলো পাইলাম যে অ্যালডিহাইড, কিটোন এই দুটাকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য, শনাক্ত করার জন্য আমাদের কী দিতে হবে, টলেন বিকারক বা ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড দিলেই সেখানে অ্যালডিহাইডটা সিলভার দর্পণ সৃষ্টি করবে, কিটোন সিলভার দর্পণ সৃষ্টি করবে না। তো দ্যাটস ইট, আজকের মতো এখানেই বিদায়। বেস্ট অফ লাক।